গুড মর্নিং। আর আজকে আমাদের সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে ভিউটা দেখি কতটা দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে দেখায়। চারঘোলের ভিউ। গাড়িটা ওখানে কোল্ড স্টার্টে বসিয়েছি, কারণ দুদিন ধরে গাড়ি বের করি। সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশন আপ হয়ে তারপরে গাড়িটা কোল্ড স্টার্টে বসালাম। আর ফার্স্টে একবার স্টার্ট হলো, দিয়ে বন্ধ হয়ে গেল, তারপর একটু ঘাঁ করে তারপরে নিল। তো ঠিক আছে, এখন গাড়ি পুরোপুরি হিট হয়ে গেছে। আর আজকেও একই অবস্থায় হয়ে রয়েছে। আর সকালটা শুরু হচ্ছে এরকম ব্ল্যাক টি আর মেরি বিস্কুট, বাঙালির প্রিয় মেরি বিস্কুট আর ব্ল্যাক টি, এটা দিয়ে আমাদের সকালটা শুরু হচ্ছে। আর ফাটক এখনো ওঠেনি, বলছে আজকে বেটটি খাবে। আর ইমনদা বাথরুমে গেল, আর জামাইবু হাফ প্যান্ট পরে এরকম অবস্থায় রেডি হয়েছে। কেমন ঠান্ডা, কেমন তোর কত ডিগ্রি মনে হতে পারে আজকে? 4-5 বলেন কি? সকালের ব্রেকফাস্ট আজকে এটা পরোটা টাইপের রুটি, এটা চালু তো, মানে কালকেও আমাদের এটাই ছিল ব্রেকফাস্ট, আজকেও সেই আমাদের লাগেজ বাঁধা পুরো রেডি। আবার একটা জিনিস ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে চার্জার। সত্যি মানে এই তাড়াহুড়া যাওয়ার সময় তাড়াহুড়োটা করলে পরে না এই দেরিটা হয়। হ্যাঁ হ্যাঁ, পুরো লাগেজ বাঁধা হয়ে গেছে। আর একটু দেরি হয়ে গেল, কারণ ব্যাপারটা এটাই যে আমার চাবিটা হারিয়ে গেছিলো, মানে জ্যাকেটের একটু পকেটটা ছেঁড়া ছিল, ওই ছেঁড়াটা দিয়ে ভেতরে ঢুকে গেছিলো একদম জ্যাকেটে। তো ওই একটা কারণেই একটু লেট হয়ে গেল। আর এই এক্ষুনি চার্জারটা ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, তো শুরু হলো আজকে জার্নি আমাদের। আর এরকম রাস্তা দিয়ে আগের দিন আমরা রাত্রেবেলা এসেছিলাম, আর এখন তো নামছি। বাপরে বাপ, পুরো একদম লাদাখ ফেল। উফ, উফ, মানে ভাবো হোমস্টেটা কতটা অ্যাডভেঞ্চারাস জায়গাতে করা রয়েছে। আর রাস্তাটা তো এরকম, এই যে আবার শুরু হলো। যেমন ওর না আরে বাবা, এইটুকু জাস্ট অ্যাডভেঞ্চারাস পুরো একদম। এবার শুরু হলো ফ্রেশ রাস্তা। আবার সামনে গিয়ে বোধহয় এরকম একটা রাস্তা পাওয়া যাবে, বাট এই রাস্তায় নামানোটা ফ্যাক্টর না, ওঠানোটা ফ্যাক্টর। ওঠানোর সময় চাকা অনেক সময় আটকে যায় স্পিড আপ মেনটেন না করলে। অনেক সময় আবার এটা হয় যে গাড়ি স্পিড বেশি থাকলেও একদিকে স্কিড খেয়ে যাওয়ার ভয় থাকে আমাদের, আর সেই ভয়ের কারণে আমরা পাটা নামিয়ে দিই, দিয়ে গাড়িটা পড়েই যায়। আর ওই টাইমটুকু যদি আমরা পাটা না নামাই তাহলে কিন্তু গাড়িটা পড়ে না, এটা আমি নোটিস করেছি। মানে একবারে এক চান্সে উঠিয়ে দাও, এক চান্সে নামিয়ে দাও। হ্যাঁ বাবা, পাখিটা পুরো একদম নীল নীল কালারের। আগের দিন রাত্রেবেলায় এইসব জায়গাগুলো দেখাতে পারিনি তোমাদেরকে, আজকে জাস্ট দেখে নাও। এখানে খালি হোমস্টে, আর এমনি আদার্স কিছু নেই, শুধু হোমস্টে রয়েছে। আর এভরিথিং ইজ ফাইন। যা লাগছে না এখান থেকে, ওয়েদারটা সত্যি সেরা। ফুল ডাউহিল ফিল আসছে, শুধু এই সাইডে শুধু গাছগুলো নেই। পাহাড়ে তো এই এনজয়মেন্টটাই আগে,
এই রাস্তার ফিল নেওয়া। সূর্য দেবতা আজকে উঠেছে। আমাকে সকালে মা ফোন করেছিল, কালকেও ফোন করেছিল। মা বলছে কালকে আমাদের ওখানে বৃষ্টি হয়েছে বহরমপুরে, আর আজকে বলছে যে বিশাল ফগ হয়ে রয়েছে, সাবধানে আসবি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আর আমাকে বলছে এত দেরি করে বেড়ালি কেন, রাত্রেবেলায় ফগে কিছু দেখতে পাবি, রাতে তো এমনি তো কুয়াশা থাকবে, এখন তো শীত এমনিই পড়েছে। দেখা যাক, আমাদের ওই ডালখোলা বাইপাসটাতে মাথা খারাপ টানবো, ওইটুকু কভার করে নেব। আর কি, চলো যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হচ্ছে। এখান থেকে যেতে গিয়ে আমাদেরকে ক্রস করতে হয়েছিল কালীচড়া ব্রিজ, কালীচড়া ড্যাম, এরকম টাইপের কিছু একটা নাম আছে, কালীচড়া ড্যাম। জাস্ট ফাইন লাগছে এখান থেকে, পুরো ফাইন। এই ওয়েদারটা জাস্ট দেখো, গাড়ি 4 নম্বর গিয়ারে নামছে, তাও এক্সেলারেটার মেরেছি, ভাবো তাহলে। আর যখন স্লো করার হবে তখন গিয়ারটা চেঞ্জ করে দেবো, ব্যাস। ও সেই ফিল, কিন্তু সোয়াগই আলাদা কিন্তু। ও এখান থেকে সিঁড়িটাকে জাস্ট দেখো কি লাগছে, সত্যি অসাধারণ। ওফ, নিচে তাকালে পরে বোঝা যাচ্ছে এখানকার মানুষগুলো এই ভার্সন 3 চালায় কি করে। এই জায়গাটার নাম বললো ডোরামি। আর এখান থেকে কালীচরণ ড্যামের রাস্তা অনেকটাই নিচে নামতে হবে। আগের দিন আমরা যেরকম উঠে এসেছি, আজকে নামতে হবে। আর এটা হচ্ছে লোকালিটির মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম এখন। আগের দিন রাত্রেবেলা যখন এসেছিলাম না, তখন বুঝতে পারিনি যে কোনটা লোকালিটি কোনটা কি। তার থেকে একটা বড় কথা হয়েছিল আমার সাথে, সেটা হচ্ছে আমার গোপ্রোর তো প্রবলেম হয়েছিল, গোপ্রোর ব্যাটারিটা বেরোচ্ছে না। আর দেখা যাক, ব্যাটারিটা বাড়ি গিয়ে দোকানে দিয়ে হয়তো খুলতে হবে, কিংবা সার্ভিসিং সেন্টারে দিয়ে খুলিয়ে নিয়ে আসতে হবে। বাট আমি বহুত সমস্যায় পড়ে গেলাম, মানে ব্যাটারিটা এরকমভাবে ফুলে যাবে আর বেরোবে না, আমি এটা ভাবতেই পারিনি। এই ব্যাটারিটা আমি একটু ফোলা দেখেছিলাম, এটা গোপ্রোর সঙ্গে যেটা দিয়েছিল সেই ব্যাটারিটাই। এবার আমার মোটামুটি ক্যামেরার বয়স হয়ে গেল হচ্ছে 1.5 বছর। আর 1.5 বছর আমার মনে হয় না ওয়ারেন্টি ছিল, কারণ ওয়ারেন্টি ছিল হচ্ছে 1 বছরের। মোটামুটি 6টা মাস কেটে গেছে, তো আমি বোধ হয় না আর ওয়ারেন্টি পাবো। আর গোপ্রো আমি জানি না, আমি এটা সবাইকে দেখেছি, বড় বড় ব্লগারদেরও দেখেছি, তারপরে এর আগেও দেখেছি ইমনদার সাথেও এটা হয়। মানে যারা গোপ্রো ইউজ করে না, গোপ্রোটাকে স্যাটিসফাইভাবে ইউজ করতে পারে না। মানে ব্যাপারটা এটাই গোপ্রোর সাইড এফেক্ট, গোপ্রো হ্যাং হয়ে যায়, ঠিক আছে, এটা একটা হয় কমন ব্যাপার এটা। তারপরে আরেকটা জিনিস হয় গোপ্রোর, সেটা হচ্ছে গোপ্রো মাঝে মধ্যে বারবার চালু করব, বারবার অফ হয়ে যায়, এটা একটা হয়। আবার কোনো সময় এমন প্রবলেম হয়ে যায় যে মাইক এদিকে ঢোকানো আছে, ভালো করে চেপে ঢোকায়, তাও দেখা গেলো মাইকের কথাই আসেনি। একবার দেখে নি মাইকটা চেপে ঢুকিয়েছি তো, বলতে বলতে তো ঠিক আছে। সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে গোপ্রোতে জুমের অপশান থাকে না, মানে জুম ইন জুম আউট অপশানই নেই। মানে একটা ইয়েতে ফোকাস করে রেখে দিতে হবে, সেটাতেই ভিডিও করতে হবে। আর যদি বেশি জুম ইন জুম আউট করতে চাও, তাহলে তোমাকে নিজে আগে পিছিয়ে করতে হবে। অন্যান্য ক্যামেরাতে আমি যাই না, কারণ আমি ইউজ করিনি, কিন্তু গোপ্রোর আমি সাইড এফেক্টগুলো বললাম। আর কি, আর যদি গোপ্রোর যদি সুবিধা জিজ্ঞাসা করো, তাহলে এটাই সুবিধা যে হেলমেটে পরে হেলমেটে ইউজ করা যাবে, আবার স্ট্যান্ডে লাগিয়ে ইউজ করা যাবে, এটাই একটা সুবিধা রয়েছে, তাছাড়া আর কিছুই না। গোপ্রো রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো অ্যাকশন ক্যামেরা বেরিয়েছে। একটা ছোট্ট পিচকি পরে একটা ক্যামেরা বেরিয়েছে, ক্যামেরাটা হেলমেটে এমনি ফিট হয়ে যায়, মানে কিছু দরকারই পড়ে না, হেলমেটে সেটে থেকে যাবে, হেলমেটের ম্যাগনেটের সাথে সাটিয়ে রেখে দিতে হবে, থেকে গেল। আর অন্যান্য টাইম যদি আমি গলায় ঝুলিয়ে ব্লগ করতে চাই, মানে ধরো আমি হাতটা দেখাচ্ছি কিংবা কিছু দেখাচ্ছি, সেই সব টাইমে কি করতে হয়, ওর নিচে একটা ম্যাগনেট টাইপের কি একটা থাকে, সেটার সাথে সাটিয়ে দিলেই থেকে যায়। বেশ ভালো কিন্তু ক্যামেরাটা। আর গোপ্রো আমি যদি জানতাম যে এরকম সমস্যা করে, তাহলে আমি সত্যি অন্য কোনো ব্যবস্থা নিতাম। আর এখান থেকে একবার জাস্ট ভিউটা দেখো, পাহাড়টা দেখা যাচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফিলটা পাওয়া যাচ্ছে না। আমাদেরকে বেরোনোর সময় আন্টিজি বললো, আঙ্কেল আন্টি দুজনেই বললো যে আপ লোক তো ভিউ নেই দেখ পায়। আর হ্যাঁ, ভিউ তো দেখা গেল না। দিয়ে ওদেরকে বললাম যে আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে এরকম। তারপরে ওরা বললো যে
हाँ 2 दिन से बारिश होने का बात हो रही थी, तो अब हुआ, लेकिन हमारे यहाँ पे नहीं हुआ, आप लोगों के यहाँ पे हुआ। बोला হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে অনেকটাই রাস্তা, আমরা নিচে নামবো। আর চলো একবারে নেমে নিই, আর কোথাও ভালো ভালো কিছু থাকলে তখন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে ইয়ামখাম ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু ইয়ামখাম ভিলেজ। কী সব নাম এখানকার, সত্যি ওয়াও। রোদ্দুরটা উঠে বেশ পরিষ্কার হয়ে গেল, একদম ঝাঁ চকচকে। ওফ, এটা প্লে গ্রাউন্ড মাঠ, বাচ্চারা হয়তো খেলা টেলা করে। আর একটা মন্দিরও রয়েছে এখানকার। মানুষ বুদ্ধ মন্দির, মানে বুদ্ধ টেম্পলগুলো বেশি ইয়ে করে। আর দীপাবলির সময় যখন আমি দার্জিলিংয়ে গেছিলাম তখন বেশ একটা কালী পুজোর ভাইবস পেয়েছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছিল আমার যে পাহাড়েও দীপাবলি সেলিব্রেট হয়। আর সবচেয়ে বড় কথা, একটা আননোন প্লেসে এসে ওদের কালচারে কালী পুজো দেখার মজাই আলাদা। ওফ ওফ, গুগল ম্যাপের ভরসায় না যাই ভালো, কারণ আগের দিন আমাদেরকে যেখান থেকে নিয়ে এসছে, যদি তোমরা আগের ভিডিওটা না দেখো তো গিয়ে একবার চেক আউট করতে পারো। মাথা খারাপ অ্যাডভেঞ্চার করে এসেছি আগের দিন আমরা, মানে এতটাই খারাপ রাস্তাতে নিয়ে গেছিলো না আমাদেরকে আগের দিন, তো মাথা খারাপ অ্যাডভেঞ্চার হয়েছে। এখান থেকে জাস্ট দেখো, অসাধারণ একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সেরা। জানি না গোপ্রো কতটা ক্যাপচার করছে, বাট অসাধারণ লাগছে ওই পাহাড়টা, পাশের পাহাড়টা। এটা কিন্তু আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে কানেক্ট হলাম, কিন্তু বোঝাই গেল না। তো একটু মোটো ব্লগিং সেটআপটা একটু চেঞ্জ হলো। আর যাইবো এখন গাড়ি চালাচ্ছে, আর আমি পুরোপুরি পেছনে। আর এখান থেকেও ভিউ এরকমটা না যে খারাপ আসে। আর আমরা এখন ডাইরেক্ট যাব এখান থেকে শিলিগুড়ি। আমাদের প্ল্যান ছিল হচ্ছে লাভা, লাভাটা ক্যান্সেল হয়ে গেছে। আর যাচ্ছি শিলিগুড়ি, কারণ লাভার রাস্তা বলে খুব খারাপ, আর লাভার রাস্তা ক্যান্সেল করে দিল। ইমানদা বললো যাবো না, তো ডাইরেক্ট শিলিগুড়ি যাব। আর যেতে যেতে তাই কিছু দেখার মতো থাকে তাহলে তোমাদেরকে দেখায়। এখান থেকে কালীজরা ড্যাম 9 কিলোমিটার, আর 9 কিলোমিটার পর শুরু হবে এরকম এতটা পাহাড় থাকবে না, বাট মোটামুটি একটা অ্যাভারেজ পাহাড় থাকবে, মানে এতটা খাড়া থাকবে না, অ্যাভারেজ একটা থাকবে। কারণ আমরা এখন নিচের দিকে নেমে যাবো, দিয়ে ডাইরেক্ট শিলিগুড়ি। আর আশা করা যায় যে আজকে রাত 12টার মধ্যে পৌঁছে যাব বাড়ি। কিন্তু ব্যাপারটা একটাতেই আটকে গেছে, যে যদি রাস্তায় ফগ হয়, মানে ওয়েদার যদি আজকে ফগি থাকে, তাহলে আমার মনে হয় না 12টার মধ্যে পৌঁছাতে পারবো, কারণ আরেকটু দেরি হবে। এই রাস্তাটার জাস্ট মজা নাও, পুরো ফুল জিগজ্যাগ। এই দেখো ছোট ছোট টারম্যাক, ওই দেখো ইমানদারা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে। পুরো 0 পয়েন্টে একদম টপে ওঠার সময় ঠিক এরকম একটা রাস্তা পড়ে, আর সেই রাস্তাটার ফিল নেওয়াটা একটা আলাদাই মজা, সেটা 4 চাকাতেই হোক আর 2 চাকাতে। আর এখান থেকে এই দেখো ত্রিবেণী দেখা যাচ্ছে। চলো একবারে নিচে চলে আসলাম, আর এখান থেকে এই ব্রিজটা পার করব, দেন আমরা গ্যাংটকের ওই রাস্তাটাতে ঢুকবো আই থিঙ্ক। জাস্ট দেখো কি লাগছে, অসাধারণ একটা ভিউ, আলাদাই লাগছে কিন্তু এখান থেকে। এগুলো হালকা হালকা ফ্লোতে জলটা ছাড়ে, একটু টাইম নিয়ে ছাড়ে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। আর একটা পাওয়ার হাউস, আর এটা হচ্ছে ড্যাম। ড্যামে ঢোকার আগে বললো যে ক্যামেরা বন্ধ করতে, আর আমার ক্যামেরা এখনও চলছে, মানে অ্যালার্ম বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখছি লাল লাইটটা জ্বলছে, তো মানে চলছে। আর ঠিক আছে, কোনো একটা কিছুর ব্যাপার ছিল, তাই জন্যই হয়তো বন্ধ করতে বললো। জাস্ট এখান থেকে একটা ভিউটা দেখো, নিচে কাজ হচ্ছে, আর এই দিকে জলটা দেখো, জলের ফ্লোটা দেখো এই দিকের। আর আওয়াজটা যদি ফিল করতে পারো তাহলে শোনো, কিন্তু সেরা লাগছে, কিন্তু সেরা একটা ভিউ অফ। সেরা লাগছে কিন্তু এদিকটা থেকে। আর এই দিকে জলটা দেখো, আর এই দিকের জলটা দেখো। এবার আমাদের যাওয়ার পথে খালি তিস্তা নদী পড়বে আর পাহাড় দেখতে পাবো। আর এখান থেকে শিলিগুড়ি 35 কিলোমিটার, আর আমার যেটুকু আন্দাজ
এই রাস্তাটা পড়বে এরকম টারম্যাক রাস্তা পড়বে মোটামুটি 20 কিলোমিটার, তারপরে শিলিগুড়ি যাওয়ার জন্য আরও 15 কিলোমিটার, তো টোটাল হয়ে গেল 35 কিলোমিটার। যে যখন আমি ব্লগিং করতাম না তখন এই তিস্তার নিচে এই যে উঁচু উঁচু জায়গা যেগুলো ছিল না, এই যে এইগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই সব জায়গাগুলোতে ক্যাম্পিং হতো। এখন সেই ক্যাম্পিংগুলো করে দিয়েছে পাহাড়ের ওপরে টপে। তো এই ক্যাম্পিংয়ের মজাটা আমি যখন এসেছিলাম তখন নিয়েছিলাম, আর এখন নেওয়ার মতো কিছু নেই, কারণ তিস্তার স্রোত এখন বহুত, আর এই স্রোতের জন্য এগুলো বন্ধ করে দিয়েছে, দিয়ে পাহাড়ের ওপরে করেছে। আর এর আগের বার যখন আমি এসেছিলাম তখন তিস্তার আর একটা খেলা দেখেছিলাম, তিস্তার নিচে মানে তিস্তার নদীতে জেসিপিগুলো কাজ করছিল, আর কাজ করতে করতে একটা জেসিপি এত স্রোত বেড়ে গেছে জলের যে জেসিপিটা ওখানেই থেকে গেছে। জেসিপিটা কি করেছে, জেসিপি যে ডান্টাটা হয়, ডান্টাটা একদম এরকম করে গেঁথে দিয়ে তারপরে জেসিপি থেকে লোকটা বেরিয়ে চলে এসেছে, কিন্তু ওই স্রোতের মধ্যেও জেসিপিটা থেকে গেছে। আর এখানটায় জাস্ট দেখো পাউডার। তো ফাইনালি আমরা পাহাড় থেকে নামলাম, আর এটা হচ্ছে সেবক রোড। আর এই স্থায়ী রোডে গাড়ির স্পিড মোটামুটি 110-20 এরকম চলছে। টানারি রাস্তা যদিও বা এটা, এলোর উপরে শ্লোকটা লিখে রেখেছে দেখো, মানে পুরো গানের লাইনের মতো, না দিল হোতা না দিল রোতা, না দিল সে দিল জুদা হোতা, না দিল সে দিল মিলতা। ওয়াও, এই জঞ্জাট পেয়ে যাওয়া মানেই শিলিগুড়ি ঢুকে যাচ্ছি। মানে এখানে অনেক কিছু পাইকারি মার্কেট রয়েছে, যেমন হংকং মার্কেট, শিলিগুড়ির মোস্ট ফেমাস একটা মার্কেট। এটা দেখো গাইস, এটা হচ্ছে বর্তমান যে পেপারটা হয় না, পেপার যেটা বেরোয় সেটারই বোধহয় মানে হ্যাঁ, বর্তমান পত্রিকা, বর্তমান পেপার যেটা হয় সেই পেপারের অফিস এটা, এখান থেকেই মেন কাজ হয়। তো এটা ব্রাঞ্চ এটাও হতে পারে। ইসলামপুর ঢোকার আগে দুপুরে লাঞ্চ করছি, আর লাঞ্চে রয়েছে এই আইটেমটার নাম আগে বলে নিচ্ছি, ভুলে যাবো। এটা হচ্ছে পটল বোনানজা, আর এটা হচ্ছে আলু কিছু দিয়ে একটা তরকারি রয়েছে, আর এটা হচ্ছে বেগনি, আলু ভাজা, ডালের মধ্যে মনে হচ্ছে পনির আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে আলু মটরের তরকারি, স্যালাড, আর এখানে রয়েছে মটনটা 3 পিস রয়েছে। আর এই মটন থালিটার দাম 260 টাকা। আমার কাছে তো ঠিকঠাকই লাগছে, কারণ এতগুলো সবজি দিয়ে ঠিকই আছে। তো চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। ব্যাপার হয়েছে, ব্যাপারটা হচ্ছে এই যে আলু ভাজাটা দেখছো, আলু ভাজাটা খালি আমাকে দিয়েছে, আর কারোর পাতে নেই। আমি যখন ডালে পনির যেটা দেখালাম সেটাও বলছে আমারই পাতে পড়েছে, আর কারোর পাতে পড়েনি। জলওয়া আমারা গুপ্তা ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা মাটন থালিটা খেলাম, যেটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম। খেয়ে এবার আমরা বেরোবো। তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরোলাম, আর এবার ডাইরেক্ট আমরা যাব ভেবেছি একদম মালদা অবধি, মানে মালদার আগে দাঁড়াবো না, টানা 2-3 ঘন্টা করে চালানো হচ্ছে। তো এবার ব্যাপারটা এটাই যে পেছনে বসছে না, তার পুরো ফেটে চচ্চড়ি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া ইনকেস সব কিছু ঠিক আছে, কারোর শরীরে কোনো প্রবলেম হচ্ছে না, মানে ছোনটা ব্যথা না হওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। ওইতে সময় এখন 4:30, আর এই সময়টা হালকা হালকা একটু ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, মানে ওয়েদারটা একটু চেঞ্জ হলো না হট করে। মানে যখন আমরা খেতে বসেছিলাম না, খাওয়ার আগে অবধি ঠিকঠাক ছিল। আর এই কথাটা কিন্তু মানতেই হবে, বাঙালি মারা বলে যে ভাত খাওয়ার পর ঠান্ডা লাগে, এই কথাটা কিন্তু মানতে হবে। মানে এখন ঠান্ডা লাগছে, মানে রাত্রেবেলায় আমার মনে হচ্ছে যাতা ঠান্ডা লাগবে, আর যদি কুয়াশা হয় তাহলে তো গেল। গাড়ি একটু টানা যাক, আর ফিউল আপটা আগে করে নিলেই ভালো হতো। যে হোক ওটা শেষ হোক, তারপরে ফিউল আপ করবো, একবারে ডাইরেক্ট বাড়ি ঢুকবো, এটা টার্গেট নিয়েছি। এখন দেখা যাক কি হয়। ইন কেস যদি একটু 19-20 হয় তাহলে সেটা হতে পারে, বাট একবারে 2 কাটা কমবে, তারপরে ফিউলটা ভরাবো, তারপরে একবারে যাবো বাড়ির দিকে। এই একটা টাইম, এই টাইমটা একটু টানলে পরে টানা যায়, এরপরে আর টানা যাবে বলে আমার মনে হচ্ছে না। কারণ মানে এই বিকেলবেলা থেকে হট করে যখন সন্ধ্যেটা হয়ে যায় না, তখনকার ট্রানজ্যাকশানের মধ্যে গাড়ি চালাতে বহুতই প্রবলেম হয়। তো আমরা এখন ফাইনালি ইলুয়া বাড়িতে,
একটা দাগ কমে গেল। এবার টিপটাপ করবে, আর ওই কাটাটা যখন কমবে তখন জোরে জোরে টিপটাপ করবে ওই তেলের ফিউলের ওই লেভেলটা। এখানে একটা দাঁড়িয়ে আছে, এখান থেকেই ভরে নি নাকি। ঘড়িতে সময় এখন 4:35, আর এই সামনের ফগ দেখে আমার মনে হচ্ছে না যে রাস্তায় ফগ আমি পাবো না। রাত হওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে ফগ নামবে। ব্যাপারটা এটাই যে আমার এই ফগ লাইটের ক্যাপটা, যে হলুদ রঙের যেই কভারটা, মানে হলুদ রঙের যে ক্যাপটা হয়, সেই ক্যাপটা একটা হারিয়ে গেছে, আর একটা থেকে গেছে, সেটা লাগিয়ে রেখেছি। বাট দুটো লাগালে পরে না ফগটা অনেকটাই কেটে যায়, একটা সাদা একটা হলুদ, ওটাতে অনেকটাই কম কাটে, কিন্তু ঠিক আছে। ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই যে ইসলামপুর ঢোকার আগে এই রাস্তাটা খুব বাজে, মানে এইখান থেকে ডালখোলা অবধি, মানে ডালখোলা ঢোকা অবধি, মানে এটা ইসলামপুর স্টার্ট হয়ে গেছে আর কি। ইসলামপুরের শুরু থেকে, ইসলামপুরের স্টার্টিং থেকে ডালখোলা যাওয়া অবধি এই যে এইটুকু রাস্তাটা আছে না, ডান দিকটাও খারাপ বাঁ দিকটাও খারাপ, মানে দুদিকটাই খারাপ। ঠিক আছে, 1071 টাকার তেল গেল, 10 লিটার তেল। এবার আশা করি বাড়ি অবধি পৌঁছে যাব, আর ভাড়ার দরকার পড়বে না। পূর্ণিয়া 62 কিলোমিটার আর মির্জাপুর 360 কিলোমিটার। আমাদের বাড়ি যাওয়ার 3 নম্বর টোল প্লাজা, এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ লিমিটেড। আরে দাদা কোথায় চেপে যাচ্ছে, হোয়াট দ্য কি জোরজবস্তি গাড়িতে উঠে গেছে নাকি। সুজাপুর 14 কিলোমিটার, আর ঘড়িতে সময় এখন 8:09। মালদা 34 কিলোমিটার কভার করতে হয়তো আর আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। ফাইনালি পলসনটা পার করলাম, আর এখান থেকে বাড়ি যাওয়ার রাস্তা 10 কিলোমিটার, তার মধ্যে মাঝে একটা টোল প্লাজা পড়বে, কিন্তু রাস্তার অবস্থা খুব ভয়াবহ অবস্থা। তো আর কিছু তোমাদের দেখানোর নেই। এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যা যা করতে হয় করে দিও। আর কি বলবো, চলো বাই। আমাদের বাড়ি ঢোকার অন্তিম টোল প্লাজা, আর সামনে থেকে কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট কিছু দেখা যাচ্ছে না। বাপরে বাপ, কি আমরা কি খেলা করছি না কি করছি আমি কিছু বুঝতে পারছি না। এরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে, লেন্থই বোঝা যাচ্ছে না, কি অবস্থা। মানে এখানে আশেপাশে কোথায় কি আছে তাও বোঝা যাচ্ছে না। ফাইনালি নিজের জায়গায়, যতই হোক একটা নিজের জায়গায় একটা আলাদাই সুখ আছে। এখানে কুয়াশা হলে পরেও একটা আলাদা ফিল, আর কুয়াশা না হলে পরেও একটা আলাদা ফিল, মানে একটা কমফোর্ট জোন আর কি নিজের জায়গাটা। তো ফাইনালি আমরা স্কোয়ারের পাশে, আমার প্রিয় শহর বহরমপুর, তার পাশে আমি চলে এসেছি। আর কি চাই আমার, এখানেও মারাত্মক কুয়াশা হয়েছে। চলো বাই বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।